পুলিশকে দল গোষ্ঠীর লাঠিয়ালে পরিণত করা হবে না, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। জনআস্থা অর্জনে সংসদ সদস্যদের আন্তরিক হওয়ার আশ্বাস। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রূপপুর, আগামী মাসে জাতীয় গ্রেডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট। আপাতত বাড়বে না গ্যাসের দাম, জানালো পেট্রোবাংলা। জুলাই অভ্যুত্থানের এই দিনে অসহযোগ আন্দোলনের ডাক, ৯ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা। ৩২ শিশুর মৃত্যুতে জাতিসংঘের উদ্বেগ। এবং ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে ফের পিছু হাঁটল ট্রাম্প। চূড়ান্ত শান্তি চুক্তিতেই পৌঁছাতে সিদ্ধান্ত। আসসালামু আলাইকুম, স্বাগতম হোনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ কর্মকর্তাদেরও সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা একটা পরিসংখ্যান নিয়েছি বিগত ৫-৬ মাসের এবং তার আগের পিরিয়ডের। এখানে যে অপরাধ প্রবণতা বা কোথাও এরকম মোম রেখে যাওয়ার ঘটনাগুলো তদন্ত করে আমরা দেখেছি যে আনুপাতিক হারে, তুলনামূলক বিচারে এটা খুবই কম। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। ঢাকার চারপাশের ৪ নদীতে বৃত্তাকার নৌপথ চালুর বিষয়ে কাজ করছে সরকার। এই নৌপথে আগামী আওয়ামী লীগ আমলে ১০ বছরে ৫৭ কোটি টাকা ক্ষতি হয়েছিল। সেগুলোর পর্যালোচনা করে প্রকল্প নেওয়া হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। তো আমাদের সরকারের একটা পরিকল্পনা রয়েছে যে আমাদের যে নদী সংযোগটা আছে, ৪টি নদীর সংযোগ, তো এই ৪টি নদী ঢাকাকে পরিবেষ্টিত করা আছে। সেই জায়গাগুলিতে আমরা ওয়াটার বাস এবং যেটাকে বলা হয় নৌপথের চলাচলটা যাত্রীদের জন্য নিশ্চিত করতে চাই, মনোরম পরিবেশে নিশ্চিত করতে চাই। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চূড়ান্ত ধাপের পরীক্ষা নিরীক্ষা শেষ পর্যায়ে। আগামী মাসে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তার আগে প্রতিটি পরীক্ষার ফল পর্যালোচনা করে অনুমোদন দেবে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিজ্ঞানী ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র সূত্র বলছে, প্রথম ইউনিটের চুল্লি পাত্রে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানোর কাজ গত ১২ মে শেষ হয়েছে। চলমান পরীক্ষা নিরীক্ষা শেষ হলে চুল্লিতে নিয়ন্ত্রিত বিভাজন বিক্রিয়া শুরু করা হবে। এতে উৎপাদন তাপ দিয়ে বাষ্প তৈরি করে টারবাইন ঘোরানোর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হবে বাংলাদেশ। এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলা। রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সম্প্রতি দেশে এলএনজি সরবরাহ বিঘ্ন ঘটায় সৃষ্টি গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মাধ্যমে বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে এমন গুঞ্জন ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা। এখনো কাটেনি রাজধানীর পাম্প ও বাসাবাড়িতে গ্যাস সংকট। এ নিয়ে ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ। গ্যাস পরিস্থিতি সর্বশেষ অবস্থা জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। নাজমুল, গ্যাস সংকটের চিত্র এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন?
সোনি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গত 2 সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে যে এলএনজির যে সংকট দেখা দিয়েছে সেই সংকট কিন্তু এখনও কাটেনি। যে গ্যাস সংকট তৈরি হয়েছে, যে কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন যে এলএনজি যে পাম্পগুলো রয়েছে সেসব এলএনজি পাম্প বেশিরভাগই কিন্তু তারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে যে আসলে গ্যাস নেই। এবং এই যে গ্যাস না থাকার কারণে যে গ্যাস চালিত যে সকল যানবাহন রয়েছে তারা কিন্তু বেশ অসুবিধার মধ্যেই রয়েছে। আমি রাজধানীর অনেকগুলো যে গ্যাস পাম্প রয়েছে সেগুলো পরিদর্শন করেছে এবং বেশিরভাগ যে গ্যাস পাম্প সেখানে কিন্তু তারা সাইনবোর্ড লাগিয়ে রেখেছে যে এখানে কোনো গ্যাস নেই এবং গ্যাস সরবরাহ করা হচ্ছে না। দু একটি পাম্প রয়েছে সেসব পাম্পে যে গ্যাস সরবরাহ করা হচ্ছে সেসব পাম্পে কিন্তু আমরা যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু দেখতে পেয়েছি। এই যে শুধু যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু শুধু যে জ্বালানির যে অর্থাৎ গাড়িতে যে এর প্রভাব পড়ছে তা কিন্তু নয়, এর প্রভাব কিন্তু আমরা বাসাবাড়িতেও দেখেছি। আমরা বাসাবাড়িতেও গিয়েছিলাম, সেখানে বাসাবাড়িতে যারা রয়েছে তারা কিন্তু এই গ্যাসের অভাবে তাদের যে দৈনন্দিন যে কার্যক্রম অর্থাৎ রান্নাবান্না সেটিও কিন্তু তারা করতে পারছেন না। অর্থাৎ দিনের বেশিরভাগ সময়ে কিন্তু এই গ্যাস সরবরাহ করা হচ্ছে না। সকাল থেকে দুপুর এবং দুপুর থেকে বিকেল পর্যন্ত কিন্তু গ্যাস না থাকার কারণে অনেকেই কিন্তু রান্নাবান্না না করতে পেরে তারা বিকল্প উপায়ে শুকনো খাবার খেয়ে রয়েছে এবং এর কারণে এই যে গ্যাস সংকটের কারণে কিন্তু বেশিরভাগ যারা সমস্যায় রয়েছে তারা কিন্তু নিম্ন আয়ের মানুষ এবং সিএনজি চালক যারা রয়েছে অর্থাৎ যারা এই সিএনজি চালানোর মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে তাদের যে আয় রোজগার সেটি কিন্তু একেবারেই কমে গিয়েছে এবং যে এই যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু দিন দিন আরও তীব্র হয়ে উঠেছে। এই যে গ্যাসের বিষয়ে যে জ্বালানি বিভাগ থেকে আসলে যেটি জানানো হয়েছে, এই যে মহাখালীতে যে এলএনজির যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনাল আগুনে পুড়ে যাওয়ার কারণে মূলত এই যে গ্যাসের যে সংকট সেটি কিন্তু তৈরি হয়েছে। এই যে মহাখালীতে যে টার্মিনাল সেটি মূলত ঠিক হতে আগামী যে 10 আগস্ট পর্যন্ত লাগতে পারে, সে পর্যন্ত কিন্তু আসলে এই পরিস্থিতি থাকবে। আর যদি একটু বিষয় রাখে যে আসলে গ্যাসের প্রভাবে যে রাজধানীর যে রাস্তাগুলো রয়েছে সেসব রাস্তায় কিন্তু যানবাহনের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, যে আসলে গ্যাস না থাকায় যেহেতু রাজধানীতে বেশিরভাগ যানবাহন গ্যাসের মাধ্যমে চলে, সে কারণে কিন্তু আসলে এই গ্যাস সংকটের কারণে রাজধানীতে যে যানবাহনের যে চিত্র সেটিও কিন্তু আমরা একেবারেই কম দেখছি। বিশেষ করে যে সিএনজি এবং যে প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে সেসব গাড়ির সংখ্যা একেবারেই কম। আমরা যে এখানে যে পাম্প মালিক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলেছে যে আসলে কখন নাগাদ গ্যাস তারা পাবে সেটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। অর্থাৎ গ্যাস পেলেই কিন্তু তারা সরবরাহ করবে। অর্থাৎ সোনিয়া বলাই চলে যে আসলে রাজধানীর যে আসলে গ্যাসের যে পরিস্থিতি আসলে এ কারণে জনজীবন কিন্তু একেবারে ভোগান্তির মধ্যেই পড়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর যে গ্যাস সংকট সেটির সর্বশেষ খবর। নাজবুল, আপনাকে ধন্যবাদ। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। 2024 সালের 2রা আগস্ট জুলাই আন্দোলনের এই দিনে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ সংঘর্ষণের মধ্যেই আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি। পরদিন 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয়করা। সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। 2024 সালের 2রা আগস্ট দিনটি ছিল শুক্রবার। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় জুমার নামাজের পর আইনশৃঙ্খলা বাহিনীর দমনপীড়ন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে সংগঠিত হত্যার বিচারের দাবিতে হাজার হাজার মানুষ ও শিক্ষার্থীরা রাজপথে নেমে আসেন। রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3রা আগস্ট সারা দেশে বিক্ষোভ মিছিল এবং 4ঠা আগস্ট সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালনের ঘোষণা দেওয়া হয়, যেখানে সারা দেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং স্বৈরাচার শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ 9 দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে আন্দোলন ঘিরে সংগঠিত সহিংসতার বিচার, গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের মুক্তি এবং নিরাপদ শিক্ষাঙ্গনের দাবিও ছিল। পাশাপাশি শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ রাজপথে নেমে এসে শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়ে দ্রোহযাত্রা কর্মসূচি পালন করেন।
ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ জন সমন্বয়ক মুক্তি পান এই দিন। তারা জানান, ডিবি অফিস থেকে তাদের দিয়ে যে কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি দেওয়া হয়েছিল তা তারা স্বেচ্ছায় দেননি। সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রাখতে পেরেছে, এটা কখনো হয় না। এদিকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে উত্তেজনা তৈরি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। আন্দোলন আরও বিস্তৃত হয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনার কেন্দ্রে চলে আসে। ঢাকা সহ অন্তত ৫ জেলায় পুলিশ ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র সংঘর্ষ হয়। হবিগঞ্জে সংঘর্ষের মাঝে পড়ে একজন শ্রমিক নিহত হন। দেশ জুড়ে প্রায় ৩৭০ জন আহত হন। আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ শিশু তহবিল। অন্যদিকে ২রা আগস্ট দুপুর ১২টার পর সরকারি নির্দেশে ফেসবুক, মেসেঞ্জার এবং টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় ৫ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার দিকে ফেসবুক ও মেসেঞ্জার পুনরায় সচল করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সঙ্গে গণভবনে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করেন। যদিও সমন্বয়কেরা এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন। তারা স্পষ্ট ঘোষণা করেন, রক্তের ওপর দাঁড়িয়ে কোনো সংলাপ হবে না। তারা সরকার পতনের এক দফা দাবির দিকে ধাবিত হন। ২ বছর পেরিয়ে গেলেও ২০২৪ সালের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত একটি দিন। সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তবে ২রা আগস্টের ঘটনাগুলো এখনও স্মরণ করিয়ে দেয় শিক্ষার্থীদের আন্দোলন কিভাবে একটি জাতীয় ইস্যুতে পরিণত হয়। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের অনুসন্ধান প্রতিবেদনকে দেখা হয় ঐতিহাসিক দলিল হিসেবে। সেখানে র্যাবের বিলুপ্তি, ডিজিএফআই এর ক্ষমতা সীমিতকরণ, নিপীড়নমূলক আইন বাতিল সহ ৪১টি সুপারিশ তুলে ধরা হয়। দীর্ঘদিনেও সেই সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে হতাশাজনক বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বাস্তবায়নের ধীরগতি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে। বিস্তারিত মফিউর রহমানের রিপোর্টে। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন একসময় রূপ নেয় স্বৈরাচার পতনের এক দফায়। গণমানুষ জেগে ওঠে অপশাসন, দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে। তখনকার আন্দোলন দমনে নজিরবিহীন বল প্রয়োগ করে রাষ্ট্রীয় বাহিনী। সে ভয়াবহ চিত্র উঠে আসে ২০২৫ সালের ১২ই ফেব্রুয়ারি প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের অনুসন্ধানী প্রতিবেদনে। এতে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ই আগস্ট পর্যন্ত প্রাণ হারান ১৪০০র বেশি মানুষ, যার মধ্যে ১২ থেকে ১৩% শিশু। The security forces shot a young boy in his hand with a shotgun from point-blank range to punish him for throwing stones. প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত অস্ত্রের ৬০% ছিল মারাত্মক আগ্নেয়াস্ত্র। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মৌলিক পরিবর্তনের মধ্যে ৪১টি সুপারিশ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার কমিশন, যার অন্যতম র্যাব বিলুপ্তি, ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিতকরণ, অপরাধে জড়িতদের জাতিসংঘ শান্তি মিশনে নিষিদ্ধ এবং নিপীড়নমূলক আইন বাতিল করা। A police officer executed him at point-blank range. When she screamed in horror, the officer turned his shotgun on her and fired again. ১.৫ বছর পরও এসব সুপারিশ বাস্তবায়ন না হওয়াকে হতাশাজনক বললেন বিশেষজ্ঞরা। ইন্টারিম গভর্নমেন্ট চাইলেই কিন্তু জাতিসংঘের এই প্রতিবেদনটাকে বাস্তবায়ন করতে পারত এবং এতে অ্যাটলিস্ট আমরা জুলাই আন্দোলনে যারা ন্যায় বিচার চাচ্ছে তারা ন্যায় বিচারটা পেত। ন্যায় বিচার নিশ্চিত করার একটা দায় আছে কিন্তু রাষ্ট্রের। সেই জায়গা থেকে কিন্তু গত সরকার কেন জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে মনোযোগ দিল না, এটা আমার কাছে একদমই স্পষ্ট নয়। এই রাষ্ট্রবিজ্ঞানীর মতে, এই ধরনের আন্তর্জাতিক রিপোর্টের ক্ষেত্রে নৈতিক দায়বদ্ধতা থাকা উচিত। এর বাস্তবায়ন প্রক্রিয়ার ধীরগতি প্রকারান্তরে পুরো বিচার প্রক্রিয়াকেই প্রশ্নবিদ্ধ করা শামিল। রিপোর্টে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো আমার প্রসিকিউশনে যাওয়া দরকার। প্রসিকিউশনে ঠিক করবে অভিযোগগুলো কতটা, মানে অভিযোগগুলো কী লেভেলে আছে এবং এগুলো দিয়ে কীভাবে তারা আমাদের ন্যায় বিচার নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য, সো আমরা কিন্তু জাতিসংঘের সকল প্রতিবেদনগুলোতে আমরা মনোযোগ দিতে এবং এগুলো ইমপ্লিমেন্ট করতে এক ধরনের ইন্টারন্যাশনাল লিগ্যাল বাইন্ডিংস আছে। ২ বছরের স্থবিরতা কাটিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের পথ তৈরি করা সরকারের গুরুদায়িত্ব বলে মনে করছেন বিশ্লেষকরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।
ছোট ফেনী ও বামনী নদী ভাঙনে ভিটেমাটি ও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাসিন্দারা। বসত ভিটা, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে হাজারো মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ সরবরাহ করা হচ্ছে বলে জানায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। ছোট ফেনী নদী ও বামনী নদীর তীব্র ভাঙনে নোয়াখালীর মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে জেলার কূল ঘেঁষে থাকা পূর্বাঞ্চলের কোম্পানিগঞ্জ উপজেলা। প্রতি বছরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার করে ভাঙছে এই উপজেলা। সবকিছু হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন নদী পাড়ের বাসিন্দারা। কান্দা করতেছি, কত দুঃখ করি, কত কষ্ট করি, এই ঘরখান মানছি আশা বাসা করি, হুতুর করে লই না তুললে থাকুন। আমার স্বামী সব স্বপ্ন শেষ হয়ে গেছে, স্বপ্ন রইল না, সব ভাঙচুর হয়ে গেল। জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর পার্বতী, চর হাজারি, চর ফকিরা ও মুছাপুর ইউনিয়নে নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। 2024 সালের ভয়াবহ বন্যায় প্রবল স্রোতের কবলে পড়ে মুছাপুর ইউনিয়নে অবস্থিত মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়াতে এখন প্রতিদিন নদীর অব্যাহত ভাঙনে বিস্তৃত হচ্ছে এই উপজেলা। আমরা তো সর্বশান্ত হয়ে গেছি, আমাদের বাড়িঘর সব নদীর গর্ভে বিলীন হয়ে যাইতেছে। তো নদী ভাঙ্গন যেভাবে ভয়াবহ রূপ নিচ্ছে, আমাদের এই জায়গায় বাড়িঘর বসতভিটা হারিয়ে মানুষের হাহাকার এবং কারে বলে ধান হয় না, ফসল হয় না, সবগুলা বীজতলা জোয়ারে বাসায় নিয়ে গেছে। তারেক রহমানের কাছে আকুল আবেদন, যাতে আমরা আমাদের এই ছোট ফেনী নদীর মুছাপুর রেগুলেটরটা পুনর্নির্মাণ চাই। নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জনপ্রতিনিধিরা। আমরা অত্যন্ত নিরাশার মধ্যে আছি। এখানে দ্রুত জিও ব্যাগ দিয়ে আমার এরিয়াকে ডেভেলপমেন্ট করুন, সাথে সাথে মুছাপুর বাংলা বাজার এখানে জিও ব্যাগ দিয়ে আমরা ব্লক দিয়ে একটা ডুবার দেখ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। চর পার্বতী এবং চর হাজারির ভাঙনগুলো আমরা ইতিমধ্যে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রস্তাব আমরা প্রেরণ করেছি। এছাড়া আমরা একটি মুছাপুরের জন্য একটি স্থায়ী প্রকল্প প্রস্তাব করেছি, যেটা বর্তমানে একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি অনুমোদিত হলে আমরা ওখানে নতুন একটি প্রকল্প বাস্তবায়ন করব। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ভুক্তভোগীরা। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেয়া ড্রোন নির্মাণ প্রকল্পে দুর্ভোগের অন্ত নেই পৌরবাসীর। রাস্তার উপর ফেলা হচ্ছে মাটি ও নির্মাণ সামগ্রী। বর্ষা মৌসুম হওয়ায় কর্দমাক্ত রাস্তায় চরম ভোগান্তিতে সাতক্ষীরার পৌর বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 25% কাজ শেষ হয়েছে, বাকি কাজ শেষ করতে পুরো বর্ষা মৌসুমই লাগবে। আব্দুল জলিলের তথ্যচিত্র, তাহসিন তারিনের রিপোর্ট। বর্ষা আসতেই সাতক্ষীরার পৌর শহরের বিভিন্ন এলাকায় 14.5 কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। শহরের উন্নয়নে নেয়া প্রকল্পটি এখন গলার কাঁটায় পরিণত হয়েছে কেবল পরিকল্পনার ঘাটতি আর কাজের ধীরগতিতে। মাটি ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বর্ষার পানি মিশে কর্দমাক্ত রাস্তায় মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এলজিডি ও পৌরসভার নির্মাণাধীন আরও কয়েকটি সড়কের একই চিত্র। বর্ষা মৌসুমের আগে যদি এই ড্রেনটা পৌরসভা উদ্যোগ নিত, তাহলে এলাকার জনসাধারণ ক্ষতিগ্রস্তের হাত থেকে রেহাই পেত। যেরকম সরু নিচু যাচ্ছে, যেরকম করে কি লাভ হয়, কিছু পানি যাবে না। রসুলপুর এলাকায় রাস্তার চেয়ে নিচুতে নির্মাণ করা হচ্ছে ড্রেন, আর মেহেদিবাগ এলাকায় ভেঙে পড়েছে এলজিডির রাস্তা ও বিদ্যুতের খুঁটি। কাজের ধীরগতিতে এই বর্ষায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তা করা হয়েছে, পিচের রাস্তা, সেই রাস্তাগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। ক্লাবঘরের সামনে একটা ড্রেন হচ্ছে, দেখা এক পাশে কত অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা বলার পরেও তারা তোয়াক্কা করছে না। মানুষ চলতে পারে না, বেড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। যদি কাদায় সেই দুর্ভোগ আমার ভোগ করতে হয়, তাহলে এই ধরনের প্রয়োজন ছিল কি? পৌর কর্তৃপক্ষ বলছে KFWর অনুদান ও নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা শহরে RCC ঢালাই ড্রেন নির্মাণের কাজ 25 ভাগ শেষ হয়েছে। যেহেতু বর্ষাকাল, ড্রেন নির্মাণ করতে গেলে একটু সমস্যা হচ্ছে, হয়তো শুকনো মৌসুমের মতো দ্রুত গতিতে আমাদের নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত নির্মাণ করে সাতক্ষীরা পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করতে পারি। রাস্তা থেকে নির্মাণ সামগ্রী ও মাটি অপসারণ করে দ্রুত সাধারণের চলাচল উপযুক্ত করার দাবি সাতক্ষীরা পৌরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। কয়েকদিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পর স্থবির হয়ে পড়েছে বান্দরবনের বোয়াংছড়ির পর্যটন খাত। দেবতা মুখ সহ প্রধান পর্যটন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন গাইড, নৌকা চালক ও হোটেল রেস্তোরাঁর শ্রমিকেরা পড়েছেন চরম মানবিক সংকটে।
রাহুল বড়ুয়া ছোটনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে লণ্ডভণ্ড বান্দরবানের রয়াংছড়ি। একের পর এক পাহাড় ধস ও অভ্যন্তরীণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, যার প্রভাব পড়েছে স্থানীয় পর্যটন খাতে। হঠাৎ করেই আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন উপজেলার শতাধিক পর্যটক গাইড, নৌকা চালক ও রেস্তোরাঁ শ্রমিক। কাজ না থাকায় মানবিক সংকটে পড়েছেন তারা। রাস্তা ভাঙনের কারণে আমরা খুব কষ্টে আছি। তারা কিন্তু সরকার থেকে তেমন একটা সহায়তা পায় নাই। রাস্তার যে ভাঙন সৃষ্টি যেগুলো হয়েছে এগুলো যাতে সরকারের তরফ থেকে দ্রুত যাতে সংস্কারের কাজ করা হয়। সার্বিক পরিস্থিতিতে আর্থিক সহায়তার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা আমাদের ট্যুরিস্ট গাইডরা আছেন তাদেরকে যদি আমরা কোনো ধরনের আর্থিক সাহায্য করতে পারি, আমরা সেটা সর্বাত্মক চেষ্টা করছি। সরকারি এবং বেসরকারি সময় উপযোগী পদক্ষেপে খুব দ্রুতই প্রাণ ফিরে পাবে রয়াংছড়ির পর্যটন, এমনটাই প্রত্যাশা সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার ভাসমান পেয়ারা বাজার যেন সবুজ হলুদের অনন্য ক্যানভাস। আটঘর কুরিয়ানার এই হাট ঘিরেই তৈরি হয়েছে অর্থনীতির নতুন সম্ভাবনা। প্রতি মৌসুমে ডিঙ্গি নৌকা করে 20 কোটি টাকার পেয়ারা বিক্রি হয়। দেশি বিদেশি পর্যটকদের কাছেও কুরিয়ানার পেয়ারা বাগান দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে জেলি কারখানা ও কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি চাষি ও ব্যবসায়ীদের। মোহাম্মদ নূর উদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এই দৃশ্য পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আটঘর কুরিয়ানার ভাসমান পেয়ারা হাটের। প্রতি বছর পেয়ারা মৌসুমে কোটি টাকার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে ছোট ছোট ডিঙ্গি নৌকায়। ভোরের আলো ফুটতেই আটঘর কুরিয়ানা, আদমকাঠি ও জিন্দাকাঠি খালের বুক চিরে নৌকায় করে চাষিরা পেয়ারা নিয়ে যান আড়তে। কেবল ব্যবসা বাণিজ্যই নয়, দক্ষিণাঞ্চলের এই ভাসমান হাটের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে এই সময়টাতে ঢল নামে পর্যটকদের। দেশি বিদেশি দর্শনার্থীদের পদচারণায় পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ। যদিও নিরাপত্তার ঘাটতি ও অনুন্নত গেস্ট হাউস নিয়ে অভিযোগ রয়েছে পর্যটকদের। আর অর্থনীতিকে বেগবান করতে পেয়ারার জেলি কারখানা ও একটি কোল্ড স্টোরেজ নির্মাণের দাবি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের। সরকার যদি আমাদের হেল্প করতো তাহলে আমাদের আরো পেয়ারা উৎপাদন করার জন্য আমরা করতে পারতাম। কৃষকদের স্বল্প সুদে ঋণ দেয়, তাহলে আমাদের উপকৃত হতাম। আমরা যারা ঘুরতে আসি, যে এখন যদি একটা পরিবেশ তৈরি করে দিত, তাহলে আমি মনে করি বাংলাদেশের প্রতিটা জেলা থেকে, এখানে বাইরে থেকে তো আসি, প্রতিটা জেলা থেকে আমাদের মতন তারা ঘুরতে আসতো। পেয়ারার উৎপাদন বাড়ানো ও রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি অফিস। মিনি কোল্ড স্টোরেজের ব্যবস্থা যদি করা হয়, তাহলে এই পেয়ারার সিজন থেকে যে পেয়ারা উৎপাদিত হয়, এই উৎপাদিত পেয়ারা সংরক্ষণ করে রাখতে পারলে কৃষকগণ ন্যায্য বাজার মূল্যটা পাবে। আমরা কৃষি অফিস থেকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমে এবং আমরা বিভিন্ন প্রশিক্ষণ প্রোগ্রামে এই পেয়ারা গাছের পরিচর্যা বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। পিরোজপুর জেলায় 710 হেক্টর জমিতে 7210 মেট্রিক টন পেয়ারার আবাদ হয়েছে। আর প্রতি মৌসুমে কুরিয়ানার ভাসমান হাটে 20 কোটি টাকার বেশি পেয়ারা বিক্রি হয়। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। পুলিশকে দল গোষ্ঠীর লাঠিয়ালে পরিণত করা হবে না, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী। জন আস্থা অর্জনে সদস্যদের আন্তরিক হওয়ার আহ্বান। বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রংপুর, আগামী মাসে জাতীয় গ্রিডে যুক্ত হবে 300 মেগাওয়াট। আপাতত বাড়বে না গ্যাসের দাম, জানালো পেট্রোবাংলা। জুলাই অভ্যুত্থানের এই দিনে অসহযোগ আন্দোলনের ডাক, 9 দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা, 32 শিশু মৃত্যুতে জাতিসংঘের উদ্বেগ। এবং ইরানের সামরিক হামলার পরিকল্পনা থেকে ফের পিছু হটল ট্রাম্প, চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছাতে এই সিদ্ধান্ত। এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।